হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 এর পাতাবাহারের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনা। আমরা আজকে দেখবো 104 নম্বর পৃষ্ঠার পড়াশোনা। আমরা এর আগের দিন দেখেছিলাম অ্যাডভেঞ্চারে বর্ষায়, খুব একটা মজার গল্প, একটা টমবয়ের গল্প, কিভাবে দুঃসাহসিক ভাবে বর্ষা ঝড়ো হাওয়ার মধ্যে বাড়ি ফিরে আসাটা। তো আজকে আমরা দেখবো সেরকমই একটা খড় বায়ু, মানে খুব জোরে বাতাস বইছে, এরকম একটা গান। এটা একটা গান, ঠিক আছে? শুধু আমি নয়, আমার সঙ্গে আরো ছোট ছোট বন্ধুরা আছে সবাই, তাদেরকে নিয়ে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকে পড়াশোনা। সঙ্গে কে কে আছে আগে দেখে নেবো। আমরা অবর্ণার সঙ্গে কথা বলবো। হ্যাঁ অবর্ণা, শুনতে পাচ্ছ আমার কথা? অবর্ণা, হ্যাঁ স্যার। চলো। খরবায়ু বয় বেগে। খরবায়ু মানে হচ্ছে যে বায়ুটা খুব জোরে বইছে। খরবায়ু বয় বেগে মানে খরবায়ুটা জোরে চলছে, ঝড় উঠেছে। খরবায়ু মানে হচ্ছে ঝড় উঠেছে। দেখছো নৌকাটার অবস্থা কি? নৌকাটা টালপাটাল অবস্থা, মনে হচ্ছে ডুবে যাবে এরকম, তাই না? হুম। এটা একটা, মানে কি বলবো, অন্তর্নিহিত অর্থের গান। মানে এর ভেতরে একটা অর্থ আছে। যখন আমাদের ভারতবর্ষ গোটাটাই ডুবে যাচ্ছিল, ইংরেজরা শাসন করছিল, তখন বিপ্লবীদের উদ্দেশ্যে এই গানটা রচনা করেছিলেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কে রচনা করেছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি একটা নাটকে অভিনয় করা হয়েছিল। এই নাটকটার নাম হচ্ছে তাসের দেশ। কিসের দেশ? তাসের দেশ। এই তাসের দেশ নাটকে এই গানটা ছিল। তাসের দেশ মানে কি? তাস দিয়ে আমরা ঘর বানাই অনেক সময়, ছোট ছোট তাস দিয়ে, এরকম তাসগুলো সাজিয়ে একটু হাওয়া এলে ভেঙে যায়, সেরকম তাসের দেশের একটা নাটক ছিল, নৃত্য নাট্য, নাচে নেচে নেচে নাটকটা করতে হতো। তো চলো আমরা পড়ি। খর বায়ু বয় বেগে। বলো বলো, গানটা জানো? না স্যার। হুম, কেন গান শেখো? না স্যার, জানি না। খর বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, ওগনে নাই নাও খানি বাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, ওগনে নাও খানি বাইও। তুমি কোষে ধরোয়াল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খর বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে, ওগনে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। তাহলে এইটুকুটার অন্তর্নিহিত অর্থ কি, মানে কি বলতো? জোরে ঝড় বইছে, চারিদিক মেঘে ছেয়ে গেছে, নাবিক নাও খানি তুমি বাইও, বেয়ে চলো, তাড়াতাড়ি চলো। আমি তুমি কোষে ধরো, তুমি হাল ধরো। হাল চেনো? কোনটা হাল নৌকার? হুম। কোনটা হাল? এইরকম একটা লাগানো থাকে, আর এইরকম জলের ভিতরে এইটাকে ঘোরালে নৌকাটা ঘুরে যায়। এটাকে বলা হয় হাল। কি বলা হয় এটাকে? হাল। এইটাকে যদি মানুষে ঘোরায়, যদি ওইদিকে যেতে চায় তাহলে এদিকে আর পাল দেখেছো? পাল একটা বড় লম্বা খুঁটির ওপরে এই রকম ভাবে কাপড় লাগানো থাকে, এটাকে বলা হয় পাল। কি বলা হয়? পাল। তাহলে এখানে লেখক কি করছে? পাল বাঁধবে। আর নাবিক মাঝিকে বলছে তুমি চলো, নাও থামাবে না, ঝড় উঠেছে বলে নাও থামালে হবে না, চলো হালটা ভালো করে ধরো, শক্ত করে ধরো। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। শৃঙ্খলে বারবার ঝন ঝন ঝংকার, নয় এ তো তরুণীর ক্রন্দন সংকার। শৃঙ্খলে বারবার ঝন ঝন ঝংকার, নয় এ তো তরুণীর ক্রন্দন সংকার। বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাইও। বলছে যে এত শৃঙ্খল, এই যে মানে নৌকায়
যে শিকল দিয়ে বাঁধা থাকে, সেটা ঝনঝন ঝনঝন করছে, এটা কিন্তু তরণী, মানে নৌকার কান্না নয়, এটা কান্না নয় নৌকার। বন্ধন দুর্বার সহ্য, এই যে আমাদেরকে চারিদিক থেকে পরাধীনতায় বেঁধে রেখেছে, এইটা আর সহ্য হচ্ছে না, টলমল করছে আমাদের দেশটা, করে তাই তো, মানে টলমল করছে দেশটা, তাই টলমল করছে নৌকা, মানে এখানে ঝড় উঠেছে, ঝড়ের সঙ্গে আমাদের এই দেশের পরাধীন ভারতবর্ষের উত্তাল পরিবেশের সঙ্গে তুলনা করা হয়েছে, বুঝতে পারছো? হুম। তারপরে পড়ো তো তুমি এটা। খালি হাই মারে হাই মারো, মারো হাইও হাইও হাইও। তোমার শব্দটা আবার চলে আসছে, এখানে ইকো হয়ে যাচ্ছে। আটকে গেছে। আটকে গেছে? আচ্ছা তুমি সঙ্গে থাকো, পরে আবার তোমাকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঈশান, ঈশান শুনতে পাচ্ছ? ঈশান, হ্যাঁ স্যার। তাহলে পরাধীন ভারতবর্ষের একটা গান, যে সময় আমাদের দেশে উত্তাল ঝড় উঠেছে, আমাদের দেশটা টলমল টলমল করছে, আমাদের কিন্তু নৌকা নিয়ে এগিয়ে যেতে বলছে কবি, বলছে ভয় নয়, এটা ক্রন্দন নয়, এটা নৌকা কাঁদছে না, চলো আমরা দুর্বার, আমাদের এই বন্ধনটাকে আর সহ্য হচ্ছে না, চলো আমরা এগিয়ে চলি। তুমি এই গানটা জানো? না স্যার। শুনেছো কোনোদিন? না স্যার। আচ্ছা, এইটা তুমি খরবায়ু লিখে সার্চ করবে, দেখবে পেয়ে যাবে গানটা। তো চলো তারপরে, তারপরে একটু করার চেষ্টা করি। গনি গনি দিনক্ষণ, চঞ্চল করি মন, বলো না যায় কি না যায় রে। মানে আমরা দিন গনে গনে যাচ্ছি যে কবে আমাদের দেশ স্বাধীন হবে, কবে আমাদের দেশ স্বাধীন হবে, গুনতে গুনতে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আর মন শান্তি করতে পারছি না। সংশয় পাড়াবার, অন্তরে হব পার, উদ্বেগে তাকায় না বাইরে, হাই মারো মারো টান, হাই রে হাই রে হাই রে। আরেকবার পড়ছি। গনি গনি দিন ক্ষণ, চঞ্চল করি মন, বলো না যায় কি না যায় রে, সংশয় পাড়াবার, অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে, যদি মাতে মহাকাল, উদ্দাম জটা জাল, ঝড়ে ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউে হয়ে ঢেউ ওঠে উত্তাল, হয়েও না কো কুণ্ঠিত, তালে তার দিও তাল, জয় 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 গান গাইও, হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। তাহলে এটা একটা বিদ্রোহ সূচক গান। আমাদেরকে এখানে কবি কি বলেছে, যে আমাদেরকে, আমাদের দেশের অবস্থা খারাপ, এই দেশের অবস্থা খারাপে আমাদের শক্ত হাতে নৌকা ধরে আমাদের এই বৈতরণী পার হতে হবে। নৌকাটা যে নড়ছে, দেশকে নড়ার সঙ্গে তুলনা করেছে। এক উত্তপ্ত ঝোড়ো হওয়ার মাঝে এক কান্ডারি নৌকা বেয়ে চলার আবহে কবি গানটা রচনা করেছিলেন। তিনি দেশের পরাধীনতা ও নেতৃত্বহীন সংগ্রামের পরিস্থিতিতে যোগ্য কান্ডারির, অর্থাৎ মাঝিকে শক্ত হাতে হালটা ধরার কথা বলেছেন। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এটা আমাদের বিদ্রোহী পর্যায়ের একটা কবিতা, গান। এইটা আমাদের দেশে যখন স্বাধীন হয়নি, ভারতবর্ষ পরাধীন ছিল, ইংরেজরা আমাদেরকে শাসন করতো, তখন আমাদের অনেক বাধা ছিল, আমরা অনেক কাজ করতে পারতাম না, অনেক কিছু বলতে পারতাম না, লিখলেও আমাদেরকে লুকিয়ে লুকিয়ে লিখতে হতো, এই যে এভাবে পড়াচ্ছে এভাবে পড়ানো যেত না, তাদের ইচ্ছে মতো আমাদেরকে চলতে হতো। এই সব শৃঙ্খল বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়েছিলাম। এই শৃঙ্খল বন্ধন আর ভালো লাগছিল না, সবাই চারিদিকে হই হই করে উঠছে যে এবার ইংরেজদেরকে তাড়াবো, কিন্তু যোগ্য নেতা কেউ ছিল না। আস্তে আস্তে যখন যোগ্য নেতা এলো, তাকে কবি বলছে তুমি কান্ডারি, তুমি শক্ত করে নৌকার দাঁড়টা ধরো, আর জোরে মারো, জোরে হাই মারো হাইও। এইভাবে নৌকা যখন টানে, হাইও হাইও, নৌকা টানা দেখেছো কোনোদিন? না স্যার, আমি নৌকাই দেখি। কলকাতায় তো নৌকা আছে, একবার চেপে দেখবে, নৌকা, নৌকা চাপনি কোনোদিন? না স্যার। নৌকা চেপেছো? না স্যার। একবার চাপবে, শখ করে হলেও চাপবে। তোমাদের ওখানে নৌকা আছে, একবার গিয়ে ভাড়া করে হলেও চেপে যাবে, দেখবে ওরা এরকম ভাবে, হাইও
একবার এদিকে করছে একবার এদিকে করছে, এইভাবে নৌকাটাকে এগিয়ে নিয়ে চলে যাই। আশা করি বুঝতে পেরেছো গানটা। কোন শব্দের অর্থ দেখো তো কোনটা কোনটা পাচ্ছ না শব্দের অর্থ। তরণী মানে কি? তরণী। তরণী মানে নৌকা। তরণী মানে নৌকা। কি বললাম? তরণী মানে নৌকা। নাও মানে কি? নাও। নাও মানেও নৌকা। নাও মানেও নৌকো, ঠিক বলেছো। তারপরে সংশয় মানে কি গো? সংশয়। সংশয়। হুম। উম, তোমার শরীর ভালো হয়েছে? স্যার একটু ভালো হয়েছে, এখন ঠান্ডাটা লেগেছে। এই দেখো, সংশয় মানে ভয়, সংশয় মানে সন্দেহ বা ভয়। আচ্ছা, অন্তরে মানে ভেতরে, অন্তরে মানে ভেতরে। অন্তরে মানে ভেতরে। আচ্ছা, লাস্টের টুকু বলি। যদি মাতে মহাকাল উদ্দাম জটাজল, যদি ভোলে বাবা একদম চুল এলোমেলো করে একদম নাচতে নাচতে শুরু করে, ঝড়ে হয় লুণ্ঠিত, যদি ঝড়ে সব তোলপাড় হয়ে যায়, ঝড়ে সব গুড়িয়ে যায়, উড়ে চলে যায়, ঢেউ ওঠে উত্তাল, যদি ঢেউ আরো জোরে উঠে, যদি ইংরেজরা আরো প্রহার করে, ইংরেজরা আরো বাধা দেয়, হয়েও না কো কুণ্ঠিত, তাতে তুমি পিছপা হবে না। কুণ্ঠিত হওয়া মানে হচ্ছে সংকুচিত হওয়া, ভয়ে ভীত হওয়া, ভীত হওয়া বা সংকুচিত হওয়া। কুণ্ঠিত মানে হচ্ছে সংকুচিত হওয়া। তাহলে ভয়ে কিন্তু সংকুচিত হবে না। তোমার যে লক্ষ্য, দেশটাকে স্বাধীন করতে হবে, সেটাই করতে হবে। কাকে বলছে কবি? কবি এখানে দেশের কাণ্ডারি, যে মাঝি, কাল্পনিক যে মাঝি, যে আমাদের নেতৃত্ব, তাদেরকে বলছে। কবি কাকে বলছে? স্বাধীনতা নেতৃত্ব। সংগ্রামীদেরকে বলছে, স্বাধীনতা সংগ্রামী নেতাদেরকে বলছে, স্বাধীনতা সংগ্রামী নেতাদেরকে বলছে। নেতাজি সুভাষচন্দ্রকে হতে পারে, প্রফুল্লচন্দ্রকে হতে পারে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তালে তার দিও তাল। এবার যখন তুমি দেখবে গোটা ভারতবর্ষ ভীত হয়ে গেছে, গোটা ভারতবর্ষে ইংরেজরা তাদের দাপট দেখাচ্ছে, তখন তুমি ভীত হবে না, কুণ্ঠিত হবে না, তার তালে তাল দেবে, আরো লোককে জাগাবে। তালে তার দিও তাল, তালে তার দিও তাল, জয় জয় জয়গান গাইও। তখন দেশ মাতৃকার বন্দনা করো, তখন দেশের জয়গান গাইতে হবে। আর যখন হবে, তখন তাকাতে হবে না বাইরে। যখন যখন চারিদিকে একদম প্রচন্ড রূপে মহাকাল খেপে যাবে, তখন আমাদের কিন্তু বাইরে তাকায় উচিত হবে না। এইভাবে আমরা দেশকে স্বাধীন করতে পারবো। এই গল্প, এই কবিতাটা পড়ে আমরা কি শিখলাম বলো তো ঈশান, এক কথায়? ওই কবিতাটি পড়ে কিছু শিখতে পারলে? উম, হ্যাঁ স্যার, একটা হলো, যদি কোনো ভয়ঙ্কর বা বিপদ আছে। কোনো জিনিস, বিচ্ছিরি জিনিস আছে, ঝড় বা ঘূর্ণিঝড় যাই হোক, তাতে ভয় পাবে না। হ্যাঁ, যদি জোরে ঝড় আসে বা এই আছে, দেখবে ঠিক তারপরেই তার রাস্তাও আসবে। তাহলে স্যার আমাদেরকে কি করতে হবে? ভয়ে ভীত হতে হবে না, ভয়ে। স্যার বোঝাতে চাইছে যে 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 কোনো জিনিস এলে ভয় না, যেন ভীত হতে, সাহসী আমরা থাকতে হবে। ভয়ে যেন না মরি। দেখো, মানুষ অনেকবার মরে, কখন মরে বলো তো? মরার আগে অনেকবার মরে, ভয়ে মরে যায়। একটা ধরো রাস্তায় অন্ধকার আছে, সেখানে ভয়ে মরে গেল, এমন হতে পারে একদম প্রচন্ড ভয় লাগছে। তো এই ভয় করতে আমাদের বারণ করেছে। যতই উত্তাল পরিবেশ হোক, যতই ঝড় উঠুক, যত বজ্রপাত হোক, যতই ভূমিকম্প হোক, যতই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হোক, আমাদেরকে স্থিতপ্রজ্ঞমনা হতে হবে। স্থিতপ্রজ্ঞমনা মানে একদম নিজের বুদ্ধিটাকে ঠান্ডা রাখতে হবে, আর আমাদেরকে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। যত রকমের বাধা আসবে আসুক, তাহলে আমাদের এগিয়ে যাওয়ার কথা এখানে বলা হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আমার মায়ের বাপের বাড়ি, রানীচন্দ্র, এটা খুব সুন্দর একটা পড়া। একটুখানি স্যার পড়বো, আমাদের অনেক বাকি আছে, ওই জন্য আমরা আজকে দুটো করছি। আমার মায়ের বাপের বাড়ি। তুমি তোমার মামার বাড়ি গেছো? হ্যাঁ স্যার। স্যার এই গল্পটা আমাদের নেই। গল্পটা তোমাদের নেই? না স্যার। সিলেবাসে নেই? এবছর শুধু ওই অ্যাডভেঞ্চার বর্ষের গল্পটা, ওটাই। আচ্ছা, এটা এটা পড়বে না পরীক্ষায়?
না স্যার, এটা থার্ড টার্মে পড়বে। হুম, এটা থার্ড টার্মে পড়বে। থার্ড টার্মে কিন্তু 122 নম্বর পৃষ্ঠা অব্দি পড়বে বলেছে তো। হ্যাঁ সরকারি সিলেবাসে তো 122 নম্বর পর্যন্ত পড়বে। তোমাদের কি আলাদা করে সিলেবাস দিয়েছে? হ্যাঁ স্যার, একটা ডায়েরিতে দিয়েছে। 105 পর্যন্ত? কি স্যার? আচ্ছা, তোমাদের স্কুলে এটা দেয়নি তো। আচ্ছা তুমি দেখো, একটু পড়ে নাও, পরে তো কাজে লাগবে, আমরা একটু বুঝে নিই। তো আমার মার বাপের বাড়ি মানে কি বলতো, কার বাড়ি? মায়ের বাপের বাড়ি। মানে আমার কার বাড়ি? মামার বাড়ি। মামার, মামার বাড়ি। আমরা যেটাকে মামার বাড়ি বলি সেটা আসলে মামার তো বাড়ি নয়, সেটা হচ্ছে আমার দাদুর বাড়ি। দাদুটা আমার কে হয়? আমার মায়ের মা বাবা হয় না, ঈশান? হ্যাঁ স্যার। হুম। তোমার কথা বললে কি অসুবিধা হচ্ছে? না স্যার, এখন একটু ঠিক আছে। ঠিকই আছে। আচ্ছা, এই লেখাটা লিখেছেন রানী চন্দ, একটা বিখ্যাত লেখিকা, খুব সুন্দর। তার লেখার এখানে দেখবো আমরা খুব সাধারণ পরিবেশটাকে কিভাবে অসাধারণ করে তুলেছে। মা জলের দেশের মেয়ে, মানে জলের দেশে মানে কি, জলে থাকে নাকি মা? না। যে জায়গাটায় নদী চারিদিক থেকে ঘিরে রাখে। জলের দেশের বলতে এখানে বোঝানো হয়েছে যেখানে চারিদিক দিয়ে নদী, নদী নালা যেখানে বয়ে গেছে, ঠিক মাঝখানে যে দেশটা বা যে গ্রামটা বা জায়গাটা, সেইটাকে বোঝানো হয়েছে জলের দেশের মেয়ে। তবু জলের দোলা সইতে সইতে পারে না মা, জলের দেশের হলেও জলের দোলা কিন্তু মা সহ্য করতে পারে না। নৌকোতে করতে উঠলেই মাথা ঘোরে, মাথা ঘুরে বসে থাকা অসম্ভব। সম্ভব হয়ে পড়ে। তাহলে মার কি দোষ? মা জলের দেশের মেয়ে হলেও যেই নৌকায় চাপলো ব্যাস শুরু হয়ে গেল মাথা ঘোরা, বমি বমি ভাব, বসে থাকা অসম্ভব। দিদিও তাই। চিঠিরও তাই। তার দিদি নৌকোর ভিতর বিছানা পাতে পেতে শুয়ে পড়েন। ছোট ছোট ভাই ভাইকে ছোট মা ভাই কোলের কাছেই শুইয়ে বসিয়ে রাখেন। বসিয়ে রাখেন। আমি দাদাদের আচ্ছা, নৌকার ব্যাপারটা কি বলতো, নৌকায় কি শোয়া যায়? না স্যার। যাই যাই যাই, তুমি আসলে নৌকা দেখোনি তো ভেতর থেকে। নৌকাটা হচ্ছে এরকম জিনিস, দেখো আমি এখানে আঁকার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। নৌকাটাকে যদি আমরা কাত করে নিই, একটু কাত করলে এর মধ্যে এরকম পাটাতন দেওয়া থাকে, চৌকির মতো কাঠ দেওয়া থাকে। কি দেওয়া থাকে? চৌকির মতো কাঠ দেওয়া থাকে। এখানে চ্যাপ্টা চ্যাপ্টা কাঠ দিয়ে এই পুরো ফাঁকটা বন্ধ করা থাকে, মানে তলায় পা ঢুকে যাবে না। এটা একটা সম্মান, যেমন খাট হয় বা যেমন সোফা, এরকম একটা ইয়ে করা থাকে। এবার মা যখন বাবার বাড়ি যেত তখন কি করতো বলতো, এখানে টোপ্পর লাগিয়ে দিত। টোপর, টোপর মানে হচ্ছে একটা ছাউনি, এরকম একটা ছাউনি দিয়ে দিত এখানে। ছাউনি দিলে কি হবে, আর রোদ তো ঢুকবে না, ঢুকবে? না স্যার। এই জায়গাটা পুরো কভার করে দিত ছাউনি দিয়ে। এর ভেতরে এর ভেতরে কি করতো, এর ভেতরে মা বিছানা পেতে দিত। এবার ওই তক্ত পোস্টের মতো বা ওই চৌকির মতো এখানে কি করতো, মা কাঁথা বিছানা পেতে দিয়ে এইখানে শুয়ে থাকতো। আর এইখানে ভাইকে, ছোট ভাইকে কি করতো, বসিয়ে রাখতো। বুঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি দাদার সঙ্গে মামার সঙ্গে ছইয়ের বাইরে এসে বসে বাইরে থাকি। ছই এসে মানে কি বললাম? ছই মানে এই যে ছাউনি। ছই মানে আমি যেই বললাম, এই যে একটা টোপর দেওয়া থাকে বা ছাউনি দেওয়া থাকে, এটাকে ছই বলা হয়। এটাকে কি বলা হয়? ছই। হই। এর বাইরে এসে দাদার সঙ্গে বসে থাকি। তাহলে দাদারও গা বমি বমি করে না, দাদা আর ভাই পা ঝুলিয়ে বসে থাকে এরকম ভাবে, পা ঝুলিয়ে বসে থাকে। আর এখানে জল থই থই করছে। আর বসে থাকলে সুবিধাটা কি বলতো, সবকিছু দেখা যায়। সবকিছু কি হয়? দেখা যায়। দেখা যায়। মাঝে মাঝে নদীর নরম আর ঠান্ডা ঠান্ডা জলটা পায়ে থাকে। অনেক সময় সাপ ব্যাঙও দেখা যায়, ভয়ও লাগতে পারে। তো এরকম আমি আর দাদা বসে থাকি, আর মা আর ছোট ভাই কি করে? মা, ছোট ভাই আর দিদি ওই টোপর বা ছাউয়ের তলায় বিছানার মধ্যে শুয়ে থাকে। শুয়ে থাকে। বিছানার মধ্যে শুয়ে থাকে, ঠিক। আচ্ছা, তারপরে দেখো তো, এক মাঝি পিছন দিয়ে হাল ধরে বসে থাকে। এবার আর নৌকাটা কি থাকে বলো তো?
এখানে তো এবার মাঝিরা এখানে 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 মাঝির হাতে একটা দণ্ড এরকম লাগা থাকবে, এইটা দিয়ে নৌকাটাকে কন্ট্রোল করবে, নৌকাটাকে এখানে কন্ট্রোল করে। নৌকাটাকে আগে নিয়ে যায় ওটা দিয়ে, আর পেছনেও নিয়ে না, যায়। আগে নিয়ে যাওয়া যায় না, এদিক ওদিক ঘোরানো যায় এটার সাহায্যে, এটাকে বলা হয় হাল। আর আগে নিয়ে যাওয়ার জন্য অন্য জিনিস থাকে, আগে নিয়ে যাওয়ার জন্য দাঁড় থাকে, এই পাশে থাকে দুটো, এই পাশে আর ওই পাশে, দাঁড় টেনে এইভাবে দাঁড় টানতে হয়। তারপর দেখো তারপর দুই মাঝি সামনের দিকে, সামনের দিকে দুই নৌকা। পাশে বইটা বাই, এবার বইটা দেখাতে হবে। তাহলে আমি নৌকাটা আর একবার আঁকি। এই নৌকাটা তো কেমন বিচ্ছিরি হয়ে গেছে, দেখো নৌকাটা আমি এখানে আঁকছি। তো এই হচ্ছে একটা নৌকা, এইখানে তোমার ছাউনি দেওয়া আছে, মা এই ছাউনির মধ্যে বসে থাকে, দিদিও শুয়ে থাকে, শুয়ে বসে কাটায়, মারা তো বসে থাকতে পারে না। আর নৌকাটার বাকি অংশটার সামনের দিকটাতে এখানে দাদা বসে, এখানে আমি বসি, বসে এখানে পা ঝুলিয়ে আমরা যাই। আর এইখানে একজন মাঝি বসে থাকে, এখানে দাঁড়টা জলে ঠেকে থাকে, জলের মধ্যে দিয়ে মাছের যেমন লেজ থাকে না, এটা নৌকার লেজ। এবার মাঝি ভাইয়া যেদিকে ঘোরাবে তার উল্টো দিকে নৌকাটা যাবে। আর এইখানে এইখানে দুজন মাঝি বসে থাকে এই জায়গাটায়, এইখানে একজন মাঝি বসে থাকবে, এই একটা হাল নিয়ে, এটাকে একটা দাঁড় বলা হয়, এটাকে বলা হয় দাঁড়। কি বলা হয়? দাঁড় বা বৈঠাও বলে। কি বলে? বইটা। দুপাশে দুজন থাকে এরকম, ওই পাশে একজন বৈঠা নিয়ে বসে থাকে, এই পাশে একজন বৈঠা নিয়ে বসে থাকে। এবার এই বইটা দিয়ে কি হয়, এই সামনের দিকে চাবাং করে বইটাটা ফেলা হয়, আর বইটাকে জোরে করে টানা হয়, তাহলে ফোর্সে গিয়ে নৌকাটা এগিয়ে যায়। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে বইটাটা এখানে ফেললো, এবার এই বইটাটাকে জোরে ঠেললো, তাহলে নৌকাটা এগিয়ে গেল না? হ্যাঁ স্যার। মানে এই হচ্ছে বইটা, এইভাবে ধরো এইভাবে ফেললো, নিয়ে এইভাবে টেনে দিল, তাহলে জলে ঠেকা আছে বলে এই জলটাকে ঠেলে দিয়ে এগিয়ে গেল। বুঝতে পারছো? এটা হচ্ছে বইটা, এটাকে কি বলা হয়? বইটা। পাশে দুজন মাঝি, তা কটা মাঝি আছে? উম, একজন তা- মাঝি পিছনে হাল ধরে, আর তিন দুইজন মাঝি সামনের দিকে বসে তিন বইটা তিন বাঁধে। তিন তিন। তিনজন, হ্যাঁ। তারপর দেখো তো, বসে 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 দেখি আমরা কি করি তাহলে। বসে বসে দেখি। সকাল পেরিয়ে যায়, সকাল। ধলেশ্বরী নদীতে এসে পড়ে। এবার কি কোন নদীতে পড়ে? ধলের ছড়ি নদীতে নৌকা এসে পড়ে। হ্যাঁ, নৌকাটা কোথায় এসে পড়ে না, ধলেশ্বরী নদীতে এসে নৌকাটা পড়ে। তারপরে দেখো তারপর এই ধলেশ্বরী পাড়ে। এই ধলেশ্বরীর পাড়ি দেওয়ায় এক বিষম আতঙ্কের ব্যাপার। এই ধলেশ্বরীটা পার করা খুব বিশাল ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। মা চোখ বুজে যে শুয়ে থেকে থেকেই বলে ওঠেন ধলেশ্বরী। আইলা বলেন নাকি? আই আইলো নাকি। ও মানে ও ধলেশ্বরী এলো, বারবার বলে মা। কি বলে? চোখ বুজে উঠে বারবার বলে এই ধলেশ্বরী এলো। মানে ধলেশ্বরী এলে আরো ভয় লাগে মার। বুঝছো? হ্যাঁ স্যার। ধলেশ্বরী এলে আরো ভয় লাগে মায়ের। আর ও মাঝি ভাই, মাঝি হ্যাঁ, ভাই, ধলেশ্বরী আইলো নাকি? ধলেশ্বরী এসেছে। ধলেশ্বরী এসেছে শুনে মা চোখ দুটো টিপে টিপে বালিশের ভিতরে মুখ গুজে আরো গুজে দেন। মানে এই বালিশ একদম বালিশে এমনি করে নাকটা দিয়ে একদম পুরো মুখটাকে ঢেকে, উড়ি বাবা রে আমি আর বাঁচবো না, এরকম করে একদম ভয়ে পুরো মুখটাকে গুঁজে দেয় নিচে দিকে। কোন দিকে গুঁজে দেয়? নিচে নিষেধ। দিকে মুখটাকে করে দেয়, একদম এইরকম ভাবে গুঁজে দেয়। মাঝিরা জিরা মাঝি মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে, ত্রস্ত মানে ব্যস্ত হয়ে ওঠে। বড় বড় মাঝি আকাশের দিকে তাকায়, হাওয়ার দিকে হাওয়ার দিক লক্ষ্য করে জলে জলের কি গতির উপর নজর রাখে। রাখে। পরে তিন মাঝি স্বর মিলিয়ে বদর হই বদর হই করে নৌকায় পাল তুলে দেয়। কি করে? নৌকা পাল তুলে দেয় বদর হয়ে গেলে। বদর হই বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়। ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে।
নৌকায় ধলেশ্বরী গাড়ি। নদী একদম প্রচুর জোরে স্রোত, ঘোলা ঢেউ, জল, বিরাট নদী, ঘোলা জল, বিরাট খুব নদীর একুল ওকুল, ফুল দুকুল ভরা জল। ভয়া জল, ভাই তাহলে কেমন বলতে দাঁড়ালো ব্যাপারটা? দাঁড়ালো কি বলতো, এতক্ষণ শান্ত নদী ছিল, অন্য একটা নদী ছিল শান্ত নদী, এবার এই ধলেশ্বরী নদীতে তার উপরে এবার বহির্তু সব মহিলারা আছে। এখান দুজন, একজন মাঝি হাল ধরে আছে, আর একজন দুজন দাঁড় টানছে, দুজন বইটা বইছে, একজন হাল ধরে আছে, দুজন বইটা বাইছে, দুপাশে দুজন, আর এখানে দুই ভাই, দাদা ভাই বসে আছে। এই সময় যখন ধলেশ্বরী নদী আসে, ধলেশ্বরী নদীর বড় বড় স্রোত, ধলেশ্বরী নদীর বড় বড় স্রোত, বড় বড় স্রোতে কি হয়, নৌকা একদম টলবল টলবল করে, কি করে, টলবল টলবল। টল টল, জল একদম উঁচু হয়ে ঢেউ ধাক্কা মারে, উঁচু হয়ে ঢেউ কিন্তু প্রচন্ড ধাক্কা মারে জলে, একদম বড় বড় ঢেউ এসে আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে। তখন মাঝিরা আকাশ পানে চায়, আকাশ পানে চেয়ে ভাবে যে বাতাস আছে, না না বাতাস থাকলে কি করবে তারা, এখানে তো তাড়াতাড়ি নৌকাটা এগিয়ে যেতে হবে, তো বাতাস যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে তারা খুঁটি দাঁড় করিয়ে দেবে, দাঁড় করিয়ে দিয়ে এখানে একটা কাপড়, এই কাপড়টাকে বলা হয় পাল, কি বলা হয় এটাকে, পাল পাল। পাল টাঙিয়ে দেবে, আর বলবে মুখে মনে মনে গান করবে, বদর আইলো, বদর বদর আইলো রে, বলে পালটা তুলে দেবে। স্যার, তাই না স্যার মাঝিরা? স্যার পালটা কাজ করে যখন হাওয়া দেয়, সেই হাওয়ার যে দিকে হাওয়া দিচ্ছে সে পালটা ওই নৌকাটাকে সেই দিকে নিয়ে যাবে হাওয়ার স্রোতে। হাওয়ার দিকে অনেকটা ঘোরানো যায়, মানে পালটা ধরো হাওয়াটা একটু মানে ধরো অ্যাঙ্গেল করেও ঘোরানো যায়। এই হচ্ছে ধরো পাল। হুম। পালটা এরকম ভাবে আমাদের পালটা দেওয়া আছে। তো হাওয়াটা ধরো উত্তর দক্ষিণে দিচ্ছে, আর আমি পূর্ব দিকে একটু একটু কাতে, মানে নৌকাটা আমি একটু পাশেও করতে পারি, তাই হালটাকে একটু ঢিলে, মানে এই পালটাকে একটু সরিয়ে দিলে, মানে কাপড়টাকে যদি আমরা একটু সরিয়ে দিই, কি করে বোঝাবো তোমাকে, দাঁড়াও। এই ধরো আমার কাছে একটা কাপড় আছে, এই কাপড়টাকে আমরা যদি এরকম ভাবে ধরি, দেখছো হাওয়াতে উঠছে, এইরকম হ্যাঁ, ভাবে ঘুরিয়ে দিলে কিন্তু নৌকাটা একটু অ্যাঙ্গেলে যাবে, আর সোজাসুজি ধরলে একটু সোজা যাবে। এইরকম হালটাকে মানে কি বলবো, পালটাকে অনেকটা ঘুরিয়ে অনেকটা নৌকার দিক পরিবর্তন করা যায় বা গতিটাকে নিয়ন্ত্রণ করা যায়, তবে অপোজিট ডাইরেকশনে যাওয়া যায় না। মানে ধরো হাওয়াটা পূর্ব পশ্চিমে বইছে আর তুমি একবারে যাবা দক্ষিণে, হবে না। পশ্চিম দিক থেকে এই দিক থেকে হাওয়া বইছে আর তুমি যাবা এইদিকে, উল্টো দিকে যাওয়া যায় না। বাকি 8-10 দিকের মধ্যে, 9 দিকে 6 দিকে, 9-7 দিকে, 7-8 দিকে যাওয়া যায়, বুঝতে পারলে? হ্যাঁ। আর সোজাসুজি উল্টো দিকে ছাড়া সব দিকে যাওয়া যায়। নৌকো নিয়ে চল, নৌকো নিয়ে চলেছে কোন দিকে, কোন দিকে? সবাই এক আতঙ্কে সবাই স্থির এক দ্বন্দ্বে বসে স্থির, আছে, বসে কথা কথা নেই কারো মুখে। মাঝিরা শুধু থেকে থেকে হুঙ্কার দিয়ে বলে চার ওঠে, বলো ভাই, বদর হই, বদর হই, বদর 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 হই। ধলে ধলেশ্বরী খ্যাপা নদী, ধলেশ্বরী। ধলেশ্বরী হ্যাঁ, নদীটা খ্যাপা নদী। কোন নদী খ্যাপা? ধলেশ্বরী নদীটা। হ্যাঁ, তালে বেতালে চলে, এলো চল। পাথারি ঢেউ ধাক্কা, কখনো এদিক থেকে ওদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে এদিকে। চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই হুঁশিয়ার থাকে মল্লা মাঝি, মাঝি। যাত্রীরা নৌকো নিয়ে। তাহলে এবার ধলেশ্বরী নদী সম্বন্ধে যা জানো লিখো, বললে কি লিখবো না, ধলেশ্বরী একটা পাগলা নদী, খ্যাপা নদী, তার ঢেউ এদিক ওদিক করে কোন দিক থেকে আছাড় দিবে তার ঠিক নেই। এই জন্য কি হয়, এলোপাথালি ঢেউ এর জন্য নদীরা মাঝিরা ততষ্ট হয়ে থাকে, কি থাকে, মাঝিরা ভয়ে ভীত হয়ে থাকে। ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে। এবার ধলেশ্বরীতে এরকম এরকম দুল ছিল, এবার যখন শান্ত নদীতে এলো, মা উঠে বসেন, বলেন, মাঝি বলে ভাই রে, পাড়ে একটু লাগাও নৌকো, দু পা একটু হাঁটি। দুটো একটু হাঁটি। এবার নৌকাটাকে ধারে লাগাতে বলছে, পাড়ে লাগাও, একটু হাঁটি, মাটিতে হাঁটি। অনেকক্ষণ ধরে, সে ঘন্টার পর ঘন্টা নৌকা চলছে, সেই সকাল বেলায় নৌকা পাড়ে লাগে, টুপটাপ ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়ি, লাফিয়ে পড়ে পাড়ে পারে নলখাগড়ার বন, খাগড়ার বালির চর, বালি ছোট ছোট করি, কি করি গত রাত্রে কান্না করে, করে আনা লুচি আলুর দম হালুয়া জলের ধারে বসে খায়।
ঘাটে বসে খেয়ে খাবো, হাত মুখ ধুয়ে আবার নৌকায় উঠি। নৌকায় উঠি। এবার এবার মাঝি মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা কিন্তু ভাসায়, আর টেনশন নেই, ধলেশ্বরী পার হয়ে গেছি, এবার নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। এক একদম মাঝি নৌকার পিছন দিকে পাটাতন, পাট পাটাতন পাট তুলে নিচে রাখা মাটির উনুনে কাঠ জ্বালে। এবার এই পাট নৌকো যে বললাম এরকম, যে নৌকাতে যে আমরা বললাম যে এরকম দেওয়া থাকে, ঢাকনা তক্ত পোস্ট করা থাকে, এর তলাতে অনেক জিনিস রাখা যায় জানো ঈশান। এই নৌকাটার তলায় যেটা থাকে, এখানে তক্তা দিয়ে চৌকির মতো করা থাকে, এর তলায় অনেক কিছু রাখে মাঝিরা, অস্ত্র শস্ত্র, উনুন। এই এই তক্তাগুলো তোলা যায়, কি করা যায়, এগুলোকে উঠিয়ে নেওয়া যায়। তো মাঝি এবার তক্তাটা তুলে এর ভেতর থেকে উনুনটা বার করে। উনুনে কি হয়, উনুনে খাবার রান্না করে। উনুনে আগুন দিলেই খাবার, ওখানে আঁচ তৈরি হবে, ওখানে খাবার রান্না। মাঝি এবার উনুনটা বার করলো। কোথা থেকে উনুনটা বার করলো, না নৌকার নিচে পাটাতন থেকে একটা এখন মাটির মাল সাথে করে নদীর জলে জলে চাল ধোয়া। এবার কি করলো, নদীর জলে, এই দেখো এইখানে একটা নৌকা ছবি দিয়েছে, এটা হচ্ছে দাঁত হাল ধরে আছে, আর ওই পাশে আর এই পাশে সব, আর এখানে ছেলেগুলো বসে আছে। তো কিসের নদীর জলে চালটা ধুয়ে ফেললো, চালে চালে জলে মাটির হাঁড়ি ভরে জ্বলন্ত উনুনে বসিয়ে দেয়। এবার কি করলো, নৌকা চলছে, দুজন মাঝি নৌকা চালাচ্ছে, আর জল নদীর জলে চালে জলে মাটির হাঁড়ি উনুনে বসিয়ে দেয়। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টক বক ফুটতে আরম্ভ করে। ফুটতে আরম্ভ করলো। ভাত হয়ে গেলে ভাত মাটির হয়ে, কড়াইতে মাছের ঝোল রাঁধে। হম, তাহলে বেশি কড়াইটাও মাটির। বেশিরভাগ বেশিরভাগ সময় ইলিশ মাছই থাকে। মাছ থাকে। পথে পথে আস্তে 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 এক আস্তে সময়ে কিনে নিয়েছে জেলে ডিঙি, জেলে ডিঙা থেকে নুন মাখানো মাছে একটু মাছ হলুদ বাটা আর হলুদ কাঁচা। এখন আগেকার দিনে হলুদ এরকম গুঁড়ো করা পাওয়া যেত না, তখন হলুদ বেটে বেটে লাগাতে হতো। কাঁচা লঙ্কা ছেড়ে রান্না করা মাছের ঝোলের সুগন্ধ ভুরভুর করে। মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। খেয়ে নেয়। হাত বাড়িয়ে নদীর জলে থালা বাটি হাঁড়ি কড়াই সব ধুয়ে আবার তুলে রাখে পাটাতনের নিচে। পাতা তো পাটাতনের নিচে মানে ওই তক্তার নিচে। ধীরে মন্থরে হেলে দুলে নৌকা চলে, মাথার উপর গাংচিল উড়ে উড়ে চলে, উড়ে চলে শস্যুক ওঠে ক্ষণে ক্ষণে জলের উপর। উপর শস্যুক কি বলতো, নিঃশ্বাস শস্যুক হচ্ছে ডলফিন। নিঃশ্বাস নিতে নিঃশ্বাস নিতে এক 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 মনে মনে দেখতে থাকি। দেখতে থাকে। সূর্যের তাপে সূর্যের মাঝিদের গায়ের ঘাম শুকিয়ে গায়ে কালো পিঠে সাদা কালো সাদা ফুল ফুটে ওঠে। উঠে। মা মা বললেন, নুন ফুটে উঠেছে, নুন মাঝিরা নাকি মাঝিরা নুন বেশি খায়, তাই বেশি এমনি ভাবে নুন ফুটে ওঠে গায়ে। মা ব্যস্ত হয়ে মা ওঠেন, ব্যস্ত হয়ে ওঠেন। বেলার দিকে তাকিয়ে মাঝিদের তাড়া দেন। মাঝি ভাই রে, ও মাঝি ভাই, বেলা থাকতে থাকতে পৌঁছে দিবা, তাড়াতাড়ি বাও, তাড়াতাড়ি চালাও। ইচ্ছামতি যেন ইচ্ছা লক্ষ্মী মেয়েটি, যেন লক্ষ্মী মেয়েটি মেয়েটি অতি ইচ্ছামতি নদীটা খুব শান্ত, অতি শান্ত, শান্ত। তার চলার গতি স্থির চলার ধীর। ইচ্ছা অতীতে এলে পর তীরের দিকে নৌকা নৌকোয় সরিয়ে এনে কম জল দেখে দুজন কমজল মাঝি হাঁটু জলে লাফিয়ে হাঁটু পড়ে। জলে লাফিয়ে পড়ে। হাতে তাদের হাতে মোটা দড়ি, দড়ি মোটা কাঠি। মোটা কাঠ তীরে ওঠে, এবারে তীরা তারা গুণ টানতে শুরু করে। এবার গুণ কি জিনিস, গুণ হচ্ছে, ধরো নৌকাটা জলে আছে, তো এইখান দিয়ে সরু মোটা তার দড়ি, এইখান দিয়ে মাঝিগুলো হেঁটে যাবে আর নৌকাটাকে টানতে টানতে নিয়ে যাবে। নৌকাটাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। কজন মাঝি, দুজন মাঝি নেমে যায়। এই দেখো গুণ টানার ছবিটা এখানে দিয়েছে, দেখছো? হ্যাঁ স্যার। নৌকাটা পেছনে আছে, তারা পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর গুণ টেনে নৌকাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গুণ জিনিসটা কি বুঝতে পারলে, মোটা দড়ি নৌকার সঙ্গে বাঁধা থাকে যাতে করে নৌকাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নৌকোয় বাঁধা দড়ির আর এক পাকা মোটা কাঠির সঙ্গে বেঁধে
লাঠিটা ঘাড়ে চেপে ধরে নদী পার দিয়ে চলতে থাকে মাঝিরা। এই যে দেখো এই মোটা দড়িটাকে বেঁধে দিয়েছে নৌকার সঙ্গে, ঘাড়ে দেখো কাঠিটাকে চেপে ধরেছে তিনজনে, নিয়ে জোরে জোরে টান দিচ্ছে আর এগোচ্ছে, গুণ টানছে, এটাকে বলা হয় গুণ টানা। সে রশির টানে এই নৌকো রশির টানে নৌকা এগিয়ে চলে জলের ওপর তত্তর করে। এবার করে। যত জোরে মাঝিরা যত জোরে হাঁটে তত জোরে নৌকাটা এগোয়। তখন আর জলের অবস্থা নেই, ধানের অবস্থা নেই, তখন শুধু নৌকার টান দিয়েই চলছে। চলতে চলতে বাঁদিকে উঁচু পাড়ে বট গাছে ছড়ানো শিকড় ধুয়ে যে খাল এসে পড়েছে ইচ্ছামতির বুকে, সেই খালের মুখে নৌকা ঢোকে। মাঝিরা এবার গুণ বইটা তুলে রেখে লঘি হাতে। আচ্ছা লঘিটা কি জানো? লঘিটা কি দেখো, এই হচ্ছে নৌকা। এবার মাঝিরা বড় বড় লম্বা লম্বা বাঁশ নেয়, বড় বড় লম্বা লম্বা বাঁশ নেয়। এবার মাটিতে মারে হুড়ো, এভাবে ঠেলা দেয়। এখানে মাঝিরা মাটিতে ঠেলা দেবে আর নৌকাটা তর করে এগিয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইভাবে মাটিতে ঠেলা দেবে, এই ঠেলা দেওয়ার এইটাকে নাম হচ্ছে লগি। কি বলা হয়? লগি। লগি। তারপরে খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা এগিয়ে নিয়ে চলে। খালের ধারে দাদার বাড়ি, বাবন খাঁদার বাড়ি। দাদামশের বন্ধু ছিলেন বাবন খাঁ। বড় ভাইয়ের মতো দেখতেন দাদামশাইকে। মা ডাকতেন বাবন চাচা। বাবন চাচা বলে। বাবন চাচা বড় ছেলে আলী হোসেন খাঁ। আলী খালের জলে নৌকা আসতে দেখে হোসেন মামা হুঁকো টানতে টানতে এগিয়ে আসেন, বলেন কার বাড়ির নাই ওরি, লইয়া যাও ওরে মাঝি, কার বাড়ির নৌকা এটা নিয়ে যাচ্ছ? মা ছইয়ের বাইরে মুখ বের করে বলেন, আমি গো হোসেন ভাই। মাকে দেখে হোসেন মামা এক মুখ হাসেন, বলেন পুনি দিদি, পুনি বইন্দি, যাও তাই কও। তাই কই? ও আচ্ছা আচ্ছা, পুনি দিদি তুমি যাচ্ছ, আচ্ছা আচ্ছা। মার নাম পূর্ণ শশী। তাহলে মার নাম কি? পূর্ণ শশী। পূর্ণ শশী মানে হচ্ছে গোটা চাঁদ, শশী মানে চাঁদ, পূর্ণিমার চাঁদ। তাই ছোট করে পুনি বলে ডাকেন বড়রা। হোসেন মামা ছুটে গিয়ে বাড়িতে ঢুকে এক কাঁদি পাকা কলা এনে নৌকাতে তুলে দেন। হাঁক ডাক করে গাছ থেকে দুটো কাঁঠালও পাড়িয়ে দেন, বলেন পোলাপান লইয়া খাইও তুমি বাড়িতে গিয়া। খালের বাঁকে জোলা, জোলা মানে জলা জায়গা, খালের বাঁকে বাঁকে জোলা ভুঁইমালি শেখ মামাদের বাড়ি। নৌকো খালে ঢুকতেই দেখে তারা এগিয়ে আসে, কে আইলো না বসের বাড়ির পুনি বইন্দি আইলো। তাহলে মা সবাইকে টাটা দেয়, মুখে মুখে বার্তা চলতে থাকে। মা বাপের বাড়িতে পা দেওয়ার আগেই দিদিমার কাছে খবর পৌঁছে যায় টানের দিনে মানে কি বলতো? অভাবের দিনে। টান মানে কি বলতো? অভাবের দিনে। আগেকার দিনে মানুষের খাবার খুব অভাব ছিল, জানো, খেতে পেত না। খাবার তো দূরের কথা, আমরা যেটা ফেলে দিচ্ছি ফ্যানটাও পেত না, ফ্যানটাকেও ফেলে দিত, ফ্যানটাও ফেলতো না, মানে ফ্যান চেয়েও পাওয়া যেত না। এত তো ধান হতো না, এত তো ফসল হতো না, খাবার জোটা। তাই টানের দিনে বলছে, টানের দিনে বাড়ির ঘাট অব্দি আসে না নৌকা। ডাঙা পথে দিদিমণিরা এগিয়ে আসেন মুরলি ঘোষের বাঁশ ঝাড় অব্দি। তাহলে দিদিমারা কি করে? দিদিমারা আসে মুরলি ঘোষের বাঁশ ঝাড় অব্দি। নৌকো যখন এসে থামে ততক্ষণে দস্তুর মতো ভিড় সেখানে। গরমে ছুটিতে গ্রামে ঢুকে আমরা এই পথে
পুজোর পুজোর ছুটিতে ছুটিতে ঢুকি পুজো জল ভরা বিলের উপর দিয়ে, আর গরমের ছুটিতে আমরা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যাই, কারণ নৌকাটা পুরো ঘাটে লাগে না। মানে ধরো নৌকার জল তো শুকিয়ে যায়, ধরো এইটা এটা এইটুকু জল আছে, এখানে নৌকা এলো, আর এইখান থেকে এটা এবার পাড়টা এখানে, এখানে পাড়টা এরকম, এখানে জল নাই, তাহলে আর আসবে না। তাহলে এখানে বাঁশঝাড় আছে, এই বাঁশঝাড় দিয়ে আমাদের যেতে হয়। কখন যেতে হয়? খরার দিনে, গরমের ছুটিতে। আর পুজোর ছুটিতে একদম কাছে, এখানে নেমো নৌকা লেগে যায়। সেই সময় তখনও বর্ষার জল সরে যায় নাই, যায় না সব, ঢালু জমিতে থই থই জল, নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহু দূর পর্যন্ত। নৌকা এগিয়ে আসছে, দেখতে পেয়েই দেখতে পেয়ে হাঁকা হাঁকি পড়ে যায় ঘাটে। থাকে। কার বাড়ির কুটুম আসছে, কার বাড়ির নাইরি নাইরি, পাড়া লোক ছুটতে ছুটতে এসে জমে ঘাটে। গ্রামের মেয়ে বউ আসছে গ্রামে, এই আনন্দে যেন এদের সকলের। বধুরা বাদে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলে এসে ভিড় করে ঘাটে। দূর হতে দেখা যায় সেই ভিড়, মা ততক্ষণে ছইয়ের বাইরে এসে দাঁড়িয়েছেন। এখন আর মাথা ঘোরানোর কথা মনে নেই তার। বর্ষার জমা জল, অসুবিধে নেই কোনো, একেবারে বাড়ির ঘাটে এসে লাগে নৌকা, সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে। ঘর পর সকলেই সমান উল্লাস, যেন সবার ঘরেই কুটুম এলো আজ। হইচই উল্লাস আনন্দে কেটে যায় বাকি বেলাটুকু। সন্ধ্যেবেলার শাঁখ বেজে ওঠে ঘরে ঘরে, যে আজ যে যার ঘরে ফিরে যায়। আমরাও হাত মুখ ধুয়ে তুলসী তলায় প্রণাম করে ঘরে ঢুকি। তাহলে ফিরতে ফিরতে ভোরবেলায় বেরিয়ে সন্ধে পড়ে যায়, সবাই দেখতে আসে আমাদেরকে, তাই না? তাহলে কত ভালো ছিল আগেকার দিনটা, সবাই সবাইকে কত ভালোবাসতো, নিজের হোক আর পর, কেউ এলে সবাই সবাইকে দেখতে যেত, তাই না বলো? এখনকার দিনে কিন্তু তা নেই, পাশে বাড়িতে মারা গেলেও কেউ যায় না, যাচ্ছে? বলো ঈশান, না স্যার, কোনটা ভালো, এটা ভালো না আগেকার দিনটা ভালো ছিল? আগেকার দিনে ভালো। আগেকার দিনই ভালো। তোমার শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে? স্যার, আমি বলবো আমার গ্রাম ভাল লাগে, কারণ ওখানে যদি কারোর বাড়িতে কোনো কিছু চুরি হয়ে যায় বা কোনো ডাকাত নিয়ে চলে যায়, তাহলে পুরো গ্রাম জুড়ে তাকে ঘিরবে, কিন্তু শহরে কিছুই হবে না। না, শহরে যার গেছে সেই শুধু কান্নাকাটি করবে, আর কেউ না। আর আমাদের এখানে অনেকের ঘরের দরজাই নাই, কিচ্ছু চুরি হয় না, কেন বলো তো? সবাই তো খোলা জায়গায় ঘুমায়, খোলা জায়গায় ঘুমাচ্ছে। এবার কেউ এলে, কে রে, কে ওখানে টুকি মারছে, আমার বাড়িতে টুকি মারছে, আমার বাড়িতে চোর চোর আসছে, ওর ব্যথা, চারিদিক থেকে ওকে ধরেছে, পেট ওকে, ধর ওকে, কে রে, ধরে নেবে। এই ভয়ে চোররা গ্রামে চুরি করতে ভয় পাচ্ছে। আর শহরে কি বলতো, গাড়ি থামিয়ে চুরি করে নিচ্ছে, কারণ তোমার বাড়িতে চুরি হচ্ছে, আমি দেখলেও তো তখন সাড়া দিচ্ছি না, তাই না বলো? না স্যার। এইভাবে, যে আমি সাড়া দিচ্ছি না আমার বাড়িতেও কবে চুরি হচ্ছে, তখন তুমি সাড়া দিচ্ছ না, এইভাবে শহরের কালচারটা কিন্তু এখন খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে ঈশান, সঙ্গে থাকো, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, মিলি বলো, মিলি, 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 হ্যাঁ স্যার। শুনলে গল্পটা? হ্যাঁ। এরকম নৌকায় চেপেছো কোনোদিন অনেকক্ষণ ধরে? হ্যাঁ। কোথায় গেছো? সুন্দরবনে। ওয়াও! ওই সুন্দরবনে যেতে যেতে ধার দিয়ে যাওয়ার সময় নদীতে স্রোত হয়ে উঠেছে, স্রোত হ্যাঁ, কেমন লেগেছিল তখন? খুব ভালো লেগেছিল। আচ্ছা, নৌকার কথা যখন বলছিলাম, তোমার সেই দিনের কথাগুলো মনে পড়ছিল না, নৌকায় করে বেড়াতে যাওয়ার? হ্যাঁ। খুব মনে পড়ছিল, তাই না? হ্যাঁ। নৌকায় চাপলে কত সুন্দর মজা লাগে, নৌকায় কোনো বাম্পার নেই, নৌকায় কোনো ঝাঁকুনি নেই, শুধু আছে এইরকম মধুর দোলনি। তোমাদের নৌকাটা স্পিড বোটে চলছিল না পালে চলছিল? স্পিড বোর্ডে। ওই জন্য একটু মজাটা কম, খুব উড়ছিল, একবার ছুটছিল। কিন্তু যদি হ্যাঁ। ওই পালে বা দাঁড়ে হতো, তাহলে দেখতে কোনো ঝাঁকুনি নেই, কোনো শব্দ নেই, কত সুন্দর মনোরম মনে হতো। আচ্ছা, সব থেকে উত্তলা নদীটার নাম কি? ধলেশ্বরী নদী। উত্তলা নদী, একদম পাগল নদী, খ্যাপা নদী, একদম স্রোত খুব বেশি। ছই মানে কি গো, ছই?
ছই মানে নৌকার হাল, ছাউনি নৌকার ছাউনি। এরকম থাকে না, গোল মতো, এখানে লোক ঢুকে থাকে, হ্যাঁ হ্যাঁ, এরকম থাকে নৌকার ভেতরে, এইটাকে বলা হয় ছই। এটাকে কি বলে? ছই। এর মধ্যে ছাওয়া থাকে, তো ছায়া থাকে, তার জন্য এটাকে বলে ছই। ছই। দেখেছো এরকম ছইওয়ালা নৌকা? না স্যার। কেন, তুমি যেটা গেছিলে সেটাই ছিল না? হ্যাঁ স্যার, ছিল। হ্যাঁ, এই তো বড় নৌকাটা ছিল, অনেক বড় ছিল, এর মধ্যে সবাই লোকজন বসেছিল না চেয়ার করে। গঙ্গাসাগরে গিয়েছিলাম। হ্যাঁ, তো এর ধারে ধারে সব বসার জায়গা করা থাকে না, হ্যাঁ। ওইটাকে বলছে ছই, যেখানে চালাটা আছে, ছাউনিটা আছে যেখানে। আচ্ছা, তাহলে নৌকায় কি কি থাকে? পাল থাকে। দাঁড় থাকে। দাঁড় মানে কি বলতো, মাছের লেজের মতো, দিক পরিবর্তন করতে সাহায্য করে, দিক, নিচে যেটার সাহায্যে নৌকাটা এদিক ওদিক ঘোরানো যায়, বাম দিক ডান দিক করা যায়। হ্যাঁ, দাঁড় হচ্ছে। তারপরে হচ্ছে হাল, না সরি, দাঁড় আমি ভুল বললাম, দাঁড় মানে এখানে হাল মানে দিক পরিবর্তন করতে দেবে, হাল মানে দিক পরিবর্তন। হাল মানে দিক পরিবর্তন করতে দেবে। আর দাঁড় মানে কি বলতো, দাঁড় মানে এগিয়ে নিয়ে যাওয়া, তাড়াতাড়ি নিয়ে যাও। দাঁড়টাকে আবার বৈঠাও বলে, কি বলা হয়? বৈঠা। দাঁড় আর বৈঠা একই জিনিস, এর সাহায্যে এগিয়ে যায় নৌকা। পাল, পালটা হচ্ছে এক প্রকারের কাপড়, যেটা বাতাসের সাহায্যে চলতে সাহায্য করে, বাতাসের সাহায্যে চলতে সাহায্য করে, নৌকাকে বাতাসের সাহায্যে চলতে সাহায্য করে। তারপর আছে গুণ, গুণটা কি বলতো, মোটা দড়ি, এই দড়ির সাহায্যে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়া যায়, ছেঁচড়ে নিয়ে যাওয়া যায়, দড়ি। গুণ মানে হচ্ছে দড়ি, যার সাহায্যে নৌকাটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাই তো? হ্যাঁ। আর কি ছিল? লগি, লগি। লগি ছিল না, নৌকায় বড় বড় লাঠি থাকে। এই দেখো, এটা নৌকা, তো এখানে দেখো এই লম্বা একটা লাঠির মতো, এই লম্বা লাঠি দিয়ে নৌকাকে ঠেলা মারা হয় মাটিতে, আর এগিয়ে যায়। দেখেছো নৌকায় ঠেলা মারা, দেখেছো কোনোদিন? না স্যার। যদি স্পিড বোর্ডটা খারাপ হয়ে যায়, মোটরটা খারাপ হয়ে যায়, জেনারেটরটা, তখন এরকম লাঠি দিয়ে মাঝিরা এখানে দিবে, এখানে 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 এই মাটিটাকে ঠেলা মারবে, আর নৌকাটা চা করে এগিয়ে যাবে। এগুলো ছিল নৌকায়। আচ্ছা, শেখ মামারা কি নিয়ে আসে খাবার? শেখ মামারা কলা, কলের কাঁঠাল। গাঁথি আর দুটো কাঁঠাল। হুম, তাহলে আমরা খুব ভালোভাবে গল্পটা বুঝতে পেরেছি। মাঝে মাঝে নিঃশ্বাস নেওয়ার জন্য কোন প্রাণী উঠে উঠে? শুশু। শুশুক দেখেছো? না স্যার। শুশুক মানে ডলফিন, একদম এরকম কালো হাতির মতো এরকম থাকে, ভস করে ওঠে, পুর করে দম ছাড়ে ওরা, দম ছাড়ে মানে নিঃশ্বাস ছাড়ে, জলের উপরে ফুস করে একটু উঠে নিঃশ্বাস ছাড়ে। ঠিক আছে, তাহলে আমরা আজকে দেখলাম কত দূর? আমরা আজকে দেখলাম, আচ্ছা কোশ্চেন গুলো করি। আচ্ছা, 3 নম্বরের কোশ্চেন গুলো করো তো। 3 নম্বরে, লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে, টকবক হবে। টক বগ। তুমি লাল চালে ভাত খেয়েছো? লাল চালে ভাত খেয়েছো? না স্যার। কোথায় পাবে? আগেকার দিনে কি বলতো, এই মোটা চালটা মোটাই থেকে যেত, মেশিনে করে ওকে ছাঁটাই করা হতো না, তার ফলে এই এর গায়ে যে একটা পাতলা লাল রঙের আবরণ থাকতো, ওটাও থাকতো। ওটা খুব পুষ্টিকর, ওটা খুব ভিটামিন জিনিস। লাল যে আস্তরণটা থাকতো চালের উপরে, ওইটাতে অনেক অসুখ হতে দিত না, ওই জন্য আগেকার দিনে অনেক অসুখ কম হতো। আগে ওষুধই খেতে হতো না মানুষকে, এখন তো সবাইকে ওষুধ খেতে হয়। তারপর দেখো তো, ঢালু জমিতে ড্যাশ জল। ঢালু জমিতে থই থই জল। তাহলে ঢালু জমিতে থই থই হবে, থই থই। তারপর এটা কি হবে? নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধু ধু বিল দেখতে যায় বহু দূর পর্যন্ত, ওখানে হবে ধু। ধু ধু। তারপর নৌকা এগিয়ে চলে ড্যাশ করে, তরতর করে।
তরতর করে এগিয়ে চলে, তর তর। তরতর করে। এগুলোকে বলা হয় শব্দ দ্বৈত। কি বলা হয়? শব্দ দ্বৈত। একসঙ্গে দুটো শব্দ থাকে, হুম। শব্দ দ্বৈত একে বলা হয়। দুটো শব্দ আছে বলে শব্দ জোড়া বা শব্দ দ্বৈত। এটার সাহায্যে বোঝানো হয় তরতর করে মানে খুব জোরে জোরে, হুম। তর তর করে মানে খুব জোরে জোরে, তাড়াতাড়ি করে। মেলাও তো দেখি কত অবস্থায়। বসে বসে সঙ্গে হবে। বসে বসে দেখি। বসে বসে দেখি। তারপরে ভাসান মামার হুকো টানতে টানতে এগিয়ে এগিয়ে আসেন, এগিয়ে আসেন। তারপরে পাংচিল উড়ে উড়ে চলে। উড়ে উড়ে চলে, ঠিক। খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা চলে। আচ্ছা, নৌকা চলে, ঠিক, এটাও ঠিক। বেলা থাকতে থাকতে পৌঁছায় দিবা। পৌঁছাই দিবা, হ্যাঁ, পৌঁছে দিবা। এটা কে বলেছিল? মা বলেছিল না? হ্যাঁ। তারপরে পাড়ার লোক ছুটতে ছুটতে পড়ে নৌকার গায়ে। হুম। আর একটা বলতে ভুলে গেছো, ধলেশ্বরী ঢেউ আছড়ে আছড়ে পড়ে হ্যাঁ। নৌকার গায়ে। এটা হবে নৌকার গায়ে। আর তুমি আগে যেটা বললে পাড়ার লোক এসে পড়ে ঘাটে, ঘাটে। একটা ভুল হয়ে যাচ্ছিল। তারপরে দেখো তো পাঁচেরটা কি হবে? মা জলের দেশের মেয়ে, ঠিক না ভুল? ঠিক। বাক্যগুলিতে কোন বচন ব্যবহার করা হয়েছে? এক বচন না বহু বচন? এক এটা বচন। এক বচন। এক বচন হলে একটা কথা বোঝাবে, মানে একটা জিনিসের কথা বোঝাবে। আর বহু বচন হলে অনেকগুলো জিনিসের কথা বোঝাবে। তাহলে মা জলের দেশের মেয়ে, একটাই মেয়ে, এক তাই জন্য এটা বচন। এক বচন। তিনি মাঝি স্বর, তিন তিন মাঝি স্বর মিলিয়ে বদর বদর হইল, এটা কি বহু বোঝাচ্ছে? এটা বহু বচন। তারপরে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, মানে সবাইকে বোঝাচ্ছে, তাহলে এটা বহু, বচন। এটা বহু বচন। যে যার বাড়ি ফিরে, এটা হচ্ছে বহু বচন, অনেকগুলো লোককে বোঝাচ্ছে। বাবন চাচা বড় ছেলে আলী খাঁ, এটা হচ্ছে এক বচন। এক বচন। এক বচন, এটা একজনকে বোঝাচ্ছে, তাই এক বচন। সন্ধ্যেবেলা শাঁখ বেজে ওঠে বহু বচন। ঘরে ঘরে, এটা বহু, অনেকগুলো ঘর বোঝাচ্ছে বলে বহু বচন। হ্যাঁ। গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে, বহু বচন। বহু শুশু বচন। কোটে ক্ষণে ক্ষণে, এক বচন। হুম। তারপরে ধলেশ্বরী খ্যাপা নদী, সেটা এক। এক বচন। তারপরে দেখো তো মাঝিরা নাকি নুন বেশি খায়, বহু বচন। মাঝিরা, রা আছে তার জন্য এটা বহু বচন। বহু বচন। বুঝতে পারছো তো বচন? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো ছয়েরটা, আমার মা বাপের বাড়ি শব্দ দুটি, দুটি করে শব্দ আছে, মা ও মা, আমি ও মা, বাপ বাড়ি, র যোগে তৈরি। খেয়াল করে দেখো প্রতি ক্ষেত্রেই শব্দ দুটি যুক্ত হয়েছে র বা এর, আমি সঙ্গে র যোগ করে আমার, হ্যাঁ। বাপ সঙ্গে র যোগ করে বাপের। এইভাবে র বা এর যোগ করে দুটি আলাদা শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করা যায় বলে এমন পদগুলিকে বলা হয় সম্বন্ধ পদ। কি বলা হয়? সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে কি থাকবে? র থাকবে, আমি সঙ্গে র যোগ করে আমার। তাহলে পাঠ্যাংশটি খুঁজে বের করো। আচ্ছা, সম্বন্ধ পদ রয়েছে এমন কয়েকটা উদাহরণ দেখো। আমার মায়ের বাপের বাড়িটাই তো একটা বাপের বাড়ি, বাপ তার সঙ্গে এর যোগ হয়েছে, বাপ একটা কথা, তার সঙ্গে এর যোগ হয়েছে না? হ্যাঁ। তাহলে বাপের বাড়ি, এটাও একটা র। জলের দেশ, জল একটা কথা, তার সঙ্গে র যোগ হয়েছে, জলের। জলে। হুম। এবার দেখো তো গোপালের গোপালের মাসির হাতে রান্না খেলে আর ভোলা যায় না। এখানে দেখো র, গোপাল, গোপাল একটা ছেলের নাম, র যোগ এর, এখানে এর যোগ হয়েছে গোপালের। হাতের সঙ্গে এর যোগ হয়েছে।
তাই না? মাসির সঙ্গে মাসি একটা কথা, তার সঙ্গে র যোগ হয়েছে না? হ্যাঁ, তাহলে নির্দেশ অনুসারে পুরুষ পরিবর্তন করো। আচ্ছা, মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এখানে উত্তম পুরুষ কি হবে, কি করবে? উত্তম আমি যদি নিজে করতাম কাজটা কি হতো? রাঁধি হতো, হতো না? হ্যাঁ, আমি নিজে রান্না করতাম, উত্তম পুরুষ মানে আমি নিজে। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি, রাঁধে হুম, থেকে পরিবর্তন হয়ে যেত রাঁধি, তাই না? হ্যাঁ। ভেবে পায় না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে, এটা প্রথম পুরুষ করতে হবে। ভেবে পাওয়া যায় না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে। হুম, তাহলে পাই না মানে এটা নিজের ক্ষেত্রে ব্যবহার হয়, লোকে যখন পাবে না তখন এটা পাওয়া যায় না হবে, কি হবে? পাওয়া যায় না। পাওয়া যায় না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে। বসে হুম, বসে দেখি, মধ্যম পুরুষ করতে হবে। বসে বসে দেখো। বসে বসে দেখো মানে এখানে যে কথাটা বলছে সে নয়, থার্ড পার্টি, 3 নম্বর ব্যক্তি হলে এটা হয় মধ্যম পুরুষ। আচ্ছা, এখানে তাহলে উত্তম পুরুষ কারা? আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ, আমি আমরা। আমরা উত্তম আর মধ্যম পুরুষ কারা? তুমি তোমরা, তুমি সে, এগুলো হচ্ছে মধ্যম পুরুষ। আর প্রথম পুরুষকে তারা তিনারা, তারা তিনেরা। মানে বড় মানুষ যারা জ্ঞান, যারা আমাদের থেকে বয়সে বড়। যে যার বাড়ি ফিরে যায়, উত্তম পুরুষ। যে যার বাড়ি ফিরে গেলাম। যে যার বাড়ি ফিরে গেলাম, যাই থেকে হয়ে গেল গেলাম। তারপরে পোলা পান লইয়া খাইও তুমি বাড়িতে গিয়া, উত্তম পুরুষ। পোলাপান লইয়া খাইবো আমি বাড়ি গিয়া। তুমি থেকে হয়ে গেল ওটা আমি, তাই তো? পোলাপান, হ্যাঁ। বাড়ি গিয়া, ঠিক। তারপরে দেখো তো, পুনি বয়েন্দি যাও, পুনি বয়েন্দি যাও, উনি গোয়েন্দি যাও। উনি গোয়েন্দি যাই। যাই হবে, এখানে যাওয়ের জায়গায় যাই হবে। যাই। তাহলে কোনটা পাল্টাচ্ছে বলো তো? ক্রিয়াটা পাল্টে যাচ্ছে না? হ্যাঁ, ক্রিয়া পাল্টে। এখন আর মাথা ঘোরার কথা মনে নেই তার, মধ্যম পুরুষ করতে হবে। সে, এখন আর মাথা কথা তোমার মনে নেই। হ্যাঁ এখানে তার, এখানে তারের জায়গায় হবে তোমার। এখন তোমার। আর মাথা ঘোরার কথা মনে নেই তোমার, হুম, বা এখন তোমার মাথা ঘোরার কথা মনে নেই। মনে নেই। তারপরে কি হবে? অতি শান্ত তোমার চলার গতি, মধ্যম পুরুষ। তুমি অতি শান্ত। হ্যাঁ, গে- তুমি অতি শান্ত, তাহলে মধ্যম পুরুষে থাকবে তুমি অতি শান্ত। হুম, গতিতে চলো। তুমি অতি শান্ত গতিতে চলো। তারপরে দেখো তো, দুই পা একটু দুই পা একটু হাঁটি, দুই পা একটু হাঁটি, প্রথম পুরুষ। দুই আমি পায়ে একটু দুই পা একটু হাঁটি। হাঁটি। বদর বদর হই বলে নৌকা পাল তুলে দেয়, এটা কি হবে? বদর বদর হই বলে নৌকার পাল তুলে দিলাম। দিলাম, উত্তম পুরুষ বলেছে মানে আমি, যেটা আমি করছি হ্যাঁ, এরকম বোঝাতে হবে। আচ্ছা দেখো তো, নয়টাই বিপরীত শব্দ, বিপরীত লিঙ্গের শব্দ, লিঙ্গ পরিবর্তন করতে হবে। দাদি থেকে দাদা, মামা থেকে দাদা। মামি, ছোট বোন থেকে ছোট ভাই, দিদিমা থেকে দাদু, বড় ছেলে থেকে বড় মেয়ে, দিদি থেকে বড় দিদি থেকে দাদা। বোন, দাদা, দাদা। বালিকা থেকে বালক, বর থেকে কনে, বৃদ্ধা থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে বৃদ্ধ।
বান্ধবী থেকে বন্ধু, লক্ষ্মী থেকে লক্ষ্মী থেকে কি হবে? লক্ষ্মী কি লক্ষ্মী হবে? মেয়ে। লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী ছেলে হবে। লক্ষ্মী ছেলে আছে, লক্ষ্মী মেয়ে হবে। চাচি থেকে লক্ষ্মী চাচা। মেয়ে চাচা। ঠিক আছে মিলি, সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদেরকে দেখিয়ে নি, আজকে শেষ করব। হ্যাঁ ঠিক স্যার। আছে। আচ্ছা আচ্ছা, রোজ বলো। রোজ শুনছো কথা? কি হবে? রোজ কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আজকের গল্পটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, 10-এরটা করো তো দেখি। মাঝিরা এক নিচের বাক্যগুলির ক্রম খুঁজে বের করো। কর্ম 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 মানে কাজ খুঁজতে হবে। আচ্ছা, মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়। কি হবে? ভাত বেড়ে খেয়ে নেয়। ভাতটা হবে কর্ম। কি খাই, কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কর্ম। হোসেন মামা এক কাঁদি পাকা কলা এনে নৌকাতে তুলে দিল, কি দিয়ে গেল? কলা। এক পাকা কাঁদি কলা। তাহলে কি দিয়ে গেল? পাকা কলা। এক কাঁদি বলতে পারো, এক কাঁদি পাকা কলা। তারপরেরটাই হবে, এক মাঝি মাটির উনুনে কাঠ জ্বালে। কি জ্বালে? কাঠ। কাঠ। কি দিয়ে কোশ্চেন করলে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কর্ম। কি দিয়ে কোশ্চেন করলে কি হয়? কর্ম। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। কি ভাষায়? নৌকা। তাহলে নৌকা হবে। মা জলে দোলা সইতে পারে না। মা কি সইতে পারে না? জলের দোলা। বা জলের দোলা বা দোলা বললে হবে। হ্যাঁ, তারপর দেখো তো রচনাংশ থেকে ক্রিয়াপদ, ক্রিয়া মানে কিছু করা, বেছে নিয়ে লেখো। মাঝিরা জলের গতির উপর নজর রাখে। নজর রাখে। ধলেশ্বরী নদী খ্যাপা নদী নাকি না? তালে বেতালে চলে। খ্যাপা নদী। তালে বেতালে চলে। তারপরে দেখো তো, হইচই উচ্ছ্বাস আনন্দে বাকি বেলাটুকু কেটে যায়। কেটে যায়। গেল বা কেটে যায়? কেটে যায়। মুখে মুখে বার্তা ছড়িয়ে পড়ে। চলতে থাকে বা ছড়িয়ে পড়ে। ঠিক, ছড়িয়ে পড়ে। তারপর দেখো তো, মা আর দিদি নৌকার ভিতরে বিছানা পেতে শুয়ে থাকে। শুয়ে থাকেন বা শুয়ে পড়েন। রাম নাম বলো। বলো। হ্যাঁ। বেশিরভাগ সময় ইলিশ মাছি থাকে। মা বাবন চাচা বলে ডাকেন। বলে ডাকেন। ডাকলেন হবে। হ্যাঁ, বা ডাকতেনও হবে। কার বাড়ির নাইউরি লইয়া যাও। এখানে বল নিয়ে যাও বা লইয়া যাও। হ্যাঁ। তখন বর্ষার সব জল নামেনি বা সরেনি। চুপকায়। হ্যাঁ। তারপরে দেখো তো 12 দেখো, অনধিক 2-3টে বাক্যে উত্তর দাও। পাঠ্যাংশে কাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে? পাঠ্যাংশে লেখিকার মাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। ছই বলতে কি বোঝো? নৌকার ছাউনিকে ছই বলা ছই হয়। বলতে নৌকায় ছাউনি থাকে, তাকে বলা হয় ছই। এইটা কাদের সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়? কাদের সঙ্গে ছইয়ের বাইরে বসে থাকতে দেখা যায়? দাদা আর লেখিকাকে তার মামা ও তার দাদার সাথে বাইরে বসে থাকতে দেখা যায়। তারপরে দেখো তো, কাদের বদর বদর হই বলে চিৎকার করতে দেখা যায়? তিনজন মাঝি গলা মিলিয়ে বদর বদর ওই করতে দেখা যায় মাঝিদের। কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে? ধলেশ্বরী নদীকে।
ধলেশ্বরী নদীকে। বালিচরের প্রসঙ্গ পাঠ্যাংশে কিভাবে আসে? মানে কি কখন বালিচরটা বলেছিল? যখন আমাদের ধলেশ্বরী নদী পেরিয়ে যাওয়ার যখন পর শান্ত ধারায় এলো, শান্ত ধারায় যখন এলো তখন তখন মা নেমে নামার জন্য মাঝিদেরকে বলে, সেখানেই চড়া থাকে, তাই তো? হ্যাঁ, নৌকায় কি কি রান্না হয়েছিল? নৌকায় রান্না হয়েছিল ভাত আর মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল। নদীতে যেতে যেতে কোন কোন প্রাণী দেখা মিলেছে? শুশুক আর গাংচিল। আর ইলিশ মাছ। গাংচিল, হ্যাঁ, ইলিশ মাছ তো মরা ছিল। হ্যাঁ, গাংচিল পাখিটা, গাংচিল পাখিটা। গাংচিল। হ্যাঁ হ্যাঁ, গুণ টানা বলতে দড়ি দিয়ে নৌকা টানা। মাঝিরা কখন হাতে লগি তুলে নেয়? খালের ধারে এলে নৌকি তুলে নেয়। কখন নাই? খালের ধারে এলে। হুম। তারপরে দেখো তো, নাউরি কথার অর্থ। কুটুম। নাউরি মানে নদীতে করে, নদীর নৌকায় করে বাবার বাড়ি যাওয়াকে বলা হয় নাউরি। হোসেন মামা কি কি উপহার দেয়? হ্যাঁ, হোসেন মামা কাঁটা আর কলা উপহার দেয়। মানে দুটো দুটো কাঁঠাল দেয় আর এক কাঁদি কলা দেয়। এক কাঁদি মানে কি বলতো, অনেক বড়, এদিক ওদিক এদিক ওদিক করে অনেকগুলো কলা থাকে। হ্যাঁ, পুরো একটা গোটা, অনেক কেজি ওজন। আচ্ছা, হোসেন মামা কি কি উপহার এনেছিলেন? কাঁঠাল আর কলা। আচ্ছা, তারপরে দেখো তো, খালের বাঁকে বাঁকে কাদের কাদের বাড়ি চটে পড়ে? জোলা, ভুইমালি। জোলা, ভুইমালি, তারপরে শেখ মামা। গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামার বাড়ি আসার পথ বদল কেন হয়? গরমের ছুটিতে নদীতে জল থাকে না, তখন অনেকটা দূরে থামে নৌকা, তখন আমাদেরকে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যেতে হয়। আর পুজোর ছুটিতে নৌকা ভর্তি, মানে জল ভর্তি নদী থাকে, সেই জন্য একদম মামার বাড়ির কাছেই এসে ঘাটে বেড়ে, মামাদের ঘাটেই বেড়ে, নাকি? হ্যাঁ, 13টা দেখো, নিজের ভাষায় উত্তর লেখো। লেখিকার মায়ের বাপের বাড়ি, লেখিকার মার বাপের বাড়ি লেখিকার কি? মামার বাড়ি। মামার বাড়ি। হ্যাঁ, সেখানে যাওয়ার যাত্রাপথটি বর্ণনা করো। সেখানে বলতে হবে যে খুব সকাল থেকে নৌকা ছাড়া হয়, 3জন মাঝি থাকে, আর নৌকায় যা যাবতীয় সরঞ্জাম সব থাকে। প্রথমে আমরা শান্ত নদীর ধারা পেরিয়ে যখন ধলেশ্বরীতে উঠি, তখন খ্যাপা নদী সবসময় ঢেউ দিয়ে আছড়ে আছড়ে পড়ে। সেই সময় মাঝিরাও ভয় পেয়ে যায়। মা তো মুখ বুজে বালিশে পড়ে থাকে, চোখ বন্ধ করে মুখ বুজে ঘুমিয়ে পড়ে থাকে। আর ধলেশ্বরী নদী পেরিয়ে এটা অনেক বড় এটা অনেক বড়। আমার প্রায় 1 পেজ হয়ে গেছে। হ্যাঁ, হবেই তো, আমি তো বলছি একদম প্রথম থেকে যা আছে সবটাই লিখতে হবে। এই তো, লেখিকা নৌকায় করে জলপথে মামার বাড়ি যান। যাওয়ার পথে ধলেশ্বরী নদী পড়ে। ধলেশ্বরী অশান্ত নদী, তালে বেতালে চলে, চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী। ধলেশ্বরী পাড়ি দিয়ে শান্ত ধারায় নৌকা আসে একটি ডাঙায়। নৌকা ভিড়ানো হয়। সেখানে কলির চর, বালির চর আর নলখাগড়ার বন। সেখানে
ও আর তার ভাই বোনেরা ছুটোছুটি করে ও খাবার খায়। তারপর আবার যাত্রা শুরু করে। মাঝিরাও রান্না করে খায়। নৌকা এবার ইচ্ছামতিতে এসে পড়ে ও শান্ত গতিতে চলে। নৌকা খালে ঢোকা মাত্র মাঝিরা হাতে লগি তুলে নেয় ও লগি দিয়ে ঠেলে ঠেলে নৌকা এগিয়ে নিয়ে যায়। আবার আবার পরিচিত মানুষদের ঘরে যায়। সারা গ্রামে তাদের আসার খবর পৌঁছে যায়। সকলে ঘাটে এসে ভিড় করে ও হৈ হৈ করে তাদের বেলা কাটে। ঠিক। তারপর নৌকা সরাসরি মামাদের ঘাটে এসে পৌঁছে যায়। ঠিক। পাঠটি অনুসারে ধলেশ্বরী পরিচয় দাও। পাগলা নদী, খেপা নদী, উত্তাল, প্রচুর জল। ধলেশ্বরী একটি খেপা নদী, তালে বেতালে চলে। এর জল খোলা, মানে বিরাট নদী, একুল ওকুল দুকুল জলে ভরা। এলোপাথারি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক থেকে আসে আবার কখনো ওদিক থেকে আসে। চলার তাল জানে না ধলেশ্বরী, তাই এই সময়ে মাঝিরাও খুব হুঁশিয়ার থাকে। হ্যাঁ। তারপরে নৌকায় রান্না বান্না, খাওয়া দাওয়া, বিশদ, এটা রান্নাটার সম্বন্ধে লিখতে হবে, ওটা লিখে নিয়ে পাঠ্যাংশ অনুসারে ইচ্ছামতী নদী সম্বন্ধে 5টি বাক্য, শান্ত নদী এটা সম্বন্ধে 5টা বাক্য লিখতে হবে। লেখিকার দাদামশাইয়ের পরিবারের সঙ্গে বাবন খা, বলো। তিনেরটা হবে ধলেশ্বরী নদী পার হয়ে যাওয়ার পর। শুনো, উত্তরটা তোমরা নিজে লিখে নেবে। হ্যাঁ, এই কটা উত্তর বড় বড় আছে, লিখে নেবে। প্রবলেম হলে আমি লিখে দেবো পরের দিন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম। দেখো, নৌকা, অনেক রকমের নৌকা এখানে ছবি দেওয়া আছে। তোমার কোন নৌকাটা পছন্দ? তোমার কোন নৌকাটা পছন্দ? আমার এই যে এই যে 6 নম্বরেরটা। কি নাম লেখা আছে? বাচ্চিরি, লম্বাটা, লম্বাপদি? ওই যে তালে তার উপরেরটা। হ্যাঁ, এই লম্বাটা তো। হ্যাঁ, ওটার নাম হচ্ছে লম্বাপদি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে স্যার। ওকে। হ্যাঁ, সুকন্যা বলো। সুকন্যা, পড়াটি বুঝতে পেরেছো? সুকন্যা, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ। শরীর খারাপ নাকি তোমার? ঠান্ডা লেগেছে। পড়া সত্যি বুঝতে পেরেছো তো? হ্যাঁ। পড়ার কোশ্চেন গুলো উত্তর বুঝতে পেরেছো? আমি শুধু 13টা করে দিলাম না, আমি তোমাদেরকে 13টা করতে বললাম। বাড়িতে সবাই নিজে নিজে একটু করে লেখার চেষ্টা করবে। হ্যাঁ, কোনোটা বুঝতে না পারলে বলো। হ্যাঁ স্যার। কোনোটা বুঝতে না পারলে বলো। সব বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আর দেরি করলাম না, শেষ করছি। গুড নাইট, বাই বাই।